দিনে যাব নাউন। তো আমরা পড়াশোনা ঢুকে পড়তে চাই। নাউনের ক্ষেত্রে আমি বলেছিলাম নাউনকে প্রাথমিকভাবে আমাদের টপিকটা কিন্তু আসলে নাউন এন্ড ডিটারমিনার। সো আমরা প্রথমে নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে পড়াশোনা করব, কোন ক্লাসের ভিতরে কি কি রুলগুলো আছে সেগুলো শিখব, এন্ড দেন আমরা ডিটারমিনার গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে চলে আসি নাউনের ক্লাসিফিকেশন। নাউনকে যদি প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কনক্রিট নাউন, একটু দ্রুত যাব আসলে, এবং আরেকটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই ক্ষেত্রে কনক্রিট নাউনের বাংলা হলো ইন্দ্রিয় গ্রাহ্য। অর্থাৎ আমরা যে জিনিসগুলোকে ইন্দ্রিয় দিয়ে কি করতে পারি? ফিল করতে পারি। আমাদের ইন্দ্রিয় দিয়ে বলতে আমরা স্পর্শ করতে পারি, অথবা ঘ্রাণ নিতে পারি, চোখে দেখতে পারি, এরকম ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে আমরা ফিল করতে পারি তাদেরকে আমরা বলি কনক্রিট নাউন। আর যাদেরকে আমরা এভাবে ফিল করতে পারি না তারা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এদেরকে বলা হয় বিমূর্ত ধারণা। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি আমরা বলি? বিমূর্ত ধারণা। আমি আবারও বলছি যে এখানে কিন্তু বিষয়টা এমন না যে আমি তার বাংলা লিখেছি। হয়তোবা অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা তুমি শিখে থাকবে গুণবাচক বিশেষ্য, কিন্তু আমি তোমাকে দেখাবো গুণের বাইরে দোষ যেগুলো সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আবার একই সাথে দোষ বা গুণ ছাড়াও অনেক কিছু আছে যেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সেই কারণে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হিসেবে গুণবাচক বিশেষ্য কথাটি ব্যবহার করার খুব একটা পক্ষপাতী না, বরং আমি বলতে চাই এটা হলো বিমূর্ত ধারণা। তোমার মনে প্রশ্ন আসতে পারে বিমূর্ত মানে কি? যেটা মূর্তিমান না, যেটা তোমার সামনে নাই, যেটা তুমি ছুঁয়ে দেখতে পাচ্ছ না, যেটাকে তুমি ঘ্রাণ নিতে পারছো না, অথবা যেটাকে তুমি চোখে দেখতেও পারছো না। এই জিনিসগুলো আসলে শুধুমাত্র আমার অনুভূতির ভিতরে থাকে, ওইটার নামই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বা বিমূর্ত ধারণা। সো এখন দেখো কনক্রিট নাউনকে আমরা আবারও ভাগ করেছি চার ভাগে। একটির নাম হলো প্রপার নাউন, একটির নাম হলো কমন নাউন, একটি হলো কালেকটিভ নাউন, এবং লাস্ট ওয়ান যেটা হলো সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। সো এখানে কনক্রিট নাউন তাহলে চার প্রকার, আর ওদিকে রয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। এই সবগুলো মিলে নাউন হলো আমাদের পাঁচ প্রকার। তো যদি বলা হয় নাউন মেইনলি কত প্রকার, যদি মেইনলি কথাটা উল্লেখ থাকে তখন আমরা বলবো দুই প্রকার, না থাকলে আমরা বলবো হচ্ছে পাঁচ প্রকার। এই যে কনক্রিটের ভিতরে চারটা আর ওই অ্যাবস্ট্রাক্ট একটা, সেটা হলো সব মিলে পাঁচটা। আরো একটা প্রকারভেদ আছে, সেটা হলো গণনা করার উপরে ভিত্তি করে। গণনা অর্থাৎ গণনা করা যায় কি যায় না এর উপরে ভিত্তি করে দুই প্রকার। একটির নাম হলো কাউন্টেবল নাউন এবং আরেকটির নাম হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে অনেক সময় নন কাউন্ট নামেও কিন্তু ডাকা হয়। সো যাহার নাম আনকাউন্টেবল নাউন তারই নাম হলো নন কাউন্ট নাউন, জিনিস কিন্তু একটাই। সো এভাবে চিন্তা করলেও কিন্তু নাউন হচ্ছে দুই প্রকার। সো যেভাবেই বলি না কেন নাউনকে আমরা প্রকারভেদ করলাম প্রধানত দুই প্রকার, আর হচ্ছে নাউন সর্বমোট বা নাউন সাধারণত পাঁচ প্রকার। এই হলো টোটাল বিষয়টা। আমার মনে হয় প্রকারভেদ নিয়ে কোনো প্রশ্ন আসলে তুমি এটা উত্তর করে ফেলতে পারবে। এই ধরনের প্রশ্ন নরমালি বড় কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে না, এটা আসবে ছোটখাটো বিশ্ববিদ্যালয় অথবা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে। এবার আমি কেন প্রকারভেদটা পড়ালাম সেটা তোমাকে বলি। আমি যদি প্রতিটা প্রকারের রুল একটা একটা করে শিখতে পারি তাহলে কিন্তু আসলে নাউনের টোটাল রুলটা শেখা হয়ে যায়। আশা করি কথাটা ক্লিয়ার হওয়ার কথা। আমি এখন প্রপারের রুল শিখবো, কমনের রুল শিখবো, কালেকটিভের রুল শিখবো, এবং আলটিমেটলি বলবো যে হ্যাঁ সকল নাউনের রুলই শেখা হয়ে গেছে। এই কারণে প্রকারভেদটা আমি তোমাকে শিখিয়েছি। কত প্রকার এমন প্রশ্ন আসার সম্ভাবনা আসলে খুবই কম, তার কারণ এগুলো নতুন দুই একটা ভার্সিটিতে আসলেও আসতে পারে। ওকে, তাহলে আমরা এখন একটা একটা করে শুরু করব। প্রথমটি হলো আমাদের প্রপার নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট শেখা হয়ে গেলে তারপর আমরা যাব কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আলোচনায়। যেখান থেকে আসলে কোচিং গুলোর লেকচার শিট শুরু হয় কাউন্টেবল আনকাউন্টেবল, আমরা তার আগের অংশে আছি, অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়ালের রুলগুলো আগে শিখে নেব। সুতরাং খাতা নিয়ে প্রথমে হেডলাইন দিব প্রপার নাউন। প্রপার নাউন। সো প্রপার নাউন বলতে কি বোঝায়? আমি প্রপার নাউনের নাম বা বাংলাটা আমি লিখবো এইভাবে, নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম। তাহলে প্রপার নাউনের বাংলা আমি কি লিখছি? নির্দিষ্ট নাম। অর্থাৎ আমি দেখো এখানে এতগুলো মানুষ আমরা আছি, তাহলে প্রত্যেকের কিন্তু একটি করে নাম নির্দিষ্ট আছে, সেই নামটি হলো প্রপার নাউন। যেমন আমি যদি বলি এখানে একজন নাম দেখতে পাচ্ছি তার নাম শিশির, তাহলে এটা তার নির্দিষ্ট নাম। আমার নাম সোহেল, এটা নির্দিষ্ট নাম। এইভাবে নির্দিষ্ট যে নামগুলো আছে সেগুলো প্রপার নাউন হয়। অনেকগুলি এলাকা আছে, তার ভিতরে একটি এলাকা একটি বিভাগ বলবো, সেটা হলো ময়মনসিংহ। সো দিস ইজ প্রপার নাউন। অনেকগুলি দেশ আছে, তার ভিতরে একটি দেশের নাম হলো
বাংলাদেশ, সুতরাং বাংলাদেশ হলো প্রপার নাউন। অনেক নদী আছে, একটি নদীর নাম ব্রহ্মপুত্র, নদ অবশ্যই এটা। অনেকগুলো নদীর একটি নাম হলো পদ্মা, সো পদ্মা বা ব্রহ্মপুত্র এগুলো হলো কি, এগুলো হলো প্রপার নাউন। সো এইভাবে আমাদের পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে নিচের কোন জোড়া হলো প্রপার নাউন বা কোনগুলি প্রপার নাউন। অনেকগুলি ওয়ার্ড দেওয়া থাকে, তোমাকে বের করতে হয় প্রপার নাউন কোনগুলো। তো সেই ক্ষেত্রে প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম বোঝায়, যে কোনো কিছু অনেকগুলো বিষয় থাকে তার একটি এমন একটি নাম যেটা দিয়ে একজনকেই বোঝায়, সেটার নামই হলো প্রপার নাউন। ওকে, এখন চলে আসি প্রপার নাউনের রুলগুলো কি। প্রপার নাউনের প্রথম রুলটা হলো প্রথম বর্ণ, প্রথম বর্ণ কি হবে? প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর, তুমি জানো। প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে, তাহলে প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। সো আমরা যখনই এর প্রপার নাউন দেখব, তার প্রথম বর্ণটা মানে প্রথম যে লেটারটা থাকবে এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এটা বাক্যের শুরুতে থাক অথবা বাক্যের ভিতরে থাক, অবশ্যই প্রথম বর্ণটা কি হবে? ক্যাপিটাল লেটারে হবে। এখন বলতে পারো ভাই এই রুলটা শিখে লাভটা কি? তোমরা খেয়াল করেছো যে আমাদের পাঞ্চুয়েশন কিন্তু আসতে পারে রিটেনে, অথবা পাঞ্চুয়েশন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা করে কোশ্চেন থাকেই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে পাঞ্চুয়েশনের কোশ্চেন আসে, এমনই হবে মেডিকেল বা অন্যান্য জায়গাতে মাঝে মাঝে আসে। সো পাঞ্চুয়েশনের কোশ্চেন আমাকে মনে রাখতে হয়। আমি তো কমা, দাড়ি, ফুল স্টপ এগুলো তো বসাবই, তবে অনেক সময় ছোট হাতের বড় হাতের এটাও কিন্তু পাঞ্চুয়েশনের আলোচ্য বিষয়। সো সেজন্য মনে রাখতে হবে সকল প্রপার নাউনের প্রথম বর্ণটা কিসে হবে? ক্যাপিটাল লেটারে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যখন কম্প্রিহেনশন সলভ করি তখন মাঝে মাঝে এমন কিছু ওয়ার্ড পেয়ে যাই যে ওয়ার্ডগুলো আসলে প্রথম অক্ষরটি প্রথম বর্ণটি আসলে বড় হাতের ছিল, কিন্তু আমরা ডিকশনারি খুঁজেও এই ওয়ার্ডের মিনিং পাচ্ছি না। ভাই পাবো কেমন করে? ডিকশনারির ভিতরে প্রপার নাউনগুলো আসলে অন্তর্ভুক্ত থাকে না, সেই কারণে অনেক সময় প্রপার নাউনগুলোকে ডিকশনারিতে পাওয়া যায় না। সো এই জন্য আমি বলবো দুই ক্ষেত্রে আমাকে এই রুলটি হেল্প করবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রপার নাউনের পূর্বে মানে এদের আগে আর্টিকেল বসে না, আর্টিকেল অথবা সংখ্যাবাচক শব্দ বসে না, আর্টিকেল অথবা সংখ্যাবাচক শব্দ বসে না। তার মানে কোন একটি প্রপার নাউনের পূর্বে তুমি এ, এন অথবা দি বসাতে পারবে না। অর্থাৎ আমার নাম সোহেল, তুমি কিন্তু বলতে পারবে না এ সোহেল, এটা বলার সুযোগ নেই। ওয়ান সোহেল বা এটা বলার সুযোগ নেই। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসবে না, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ, এন, দি কোনোটাই কিন্তু বসবে না। হ্যাঁ, এটার ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমগুলো পরে আলোচনা করছি, আগে নরমাল নিয়মটা তুমি শুনে নাও। এরপরে চলে আসি, প্রপার নাউনকে প্লুরাল করা যায় না, এদেরকে প্লুরাল করা যায় না, এদেরকে প্লুরাল করা যায় না। অর্থাৎ তুমি একটা প্রপার নাউনকে কখনোই বহুবচনে লিখতে পারবে না। তুমি কখনোই সোহেলকে বহুবচন করে সোহেলস করে ফেলতে পারবে না, অথবা রহিমকে বহুবচন করে রহিমস বহুবচন করে ফেললাম, ভাই হবে না। প্রপার নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না। সো এই হলো বিষয়। এই বিষয়গুলোর উপরে আলোচনা করে আমি যদি তোমাকে এখন বলি, ভাই বলো তো প্রপার নাউনগুলো আসলে কাউন্টেবল না আনকাউন্টেবলের ভিতরে পড়বে? আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছু কিছু বই তোমাকে বলবে যে প্রপার নাউনগুলো কাউন্টেবল। ভাই প্রপার নাউন কাউন্টেবল নাউন না, প্রপার নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি আবারও বলছি, প্রপার নাউনগুলো আনকাউন্টেবল নাউন। কারণ এই যে বৈশিষ্ট্য দুটো লিখেছি, এই দুটো হলো আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। যখন আমরা কাউন্টেবল আনকাউন্টেবল করব, তখন তুমি এই বিষয়টা ক্লিয়ার একটা ধারণা পাইবা যে আসলে এই দুইটা বৈশিষ্ট্য শুধুমাত্র আনকাউন্টেবলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই জন্য আসলে প্রপার নাউনগুলোকে কাউন্ট করা যায় বলে মনে হলেও এরা আসলে কাউন্টেবলের ভিতরে পড়বে না, এরা আনকাউন্টেবল নাউনের ভিতরে পড়বে। ওকে, তাহলে এখন চলে আসি ব্যতিক্রম। যেমন প্রথম যে রুলগুলো, এইগুলোর ব্যতিক্রম নিয়ে বলি। প্রথমে হচ্ছে প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে, তারপরে এদের পূর্বে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ বসবে। তো প্রথমে এই ক্যাপিটাল লেটার এবং আর্টিকেল এটা নিয়ে কিছু ব্যতিক্রমের কথা বলি। ব্যতিক্রমগুলি ঘটে আসলে আর্টিকেলের নিয়ম অনুযায়ী। আসলে ব্যতিক্রম না, তার কারণ এই ব্যতিক্রম প্রপার নাউনের রুল অনুযায়ী ব্যতিক্রম। কিন্তু আমরা যদি আর্টিকেলের নিয়ম মানি, তখন দেখা যাবে এগুলো ব্যতিক্রম না, বরং আর্টিকেলের নিয়ম মেনেই এই ঘটনাটা ঘটছে। তো সেটা একটু বলি। যেমন আমি যদি বলি দি সান, দি মুন, এখন তোমাকে বললাম ভাই বলো তো সান আর মুন এগুলো কোন নাউন? তুমি অবশ্যই বলবে এটা প্রপার নাউন। কেন? দেখো অনেকগুলি নক্ষত্র আছে,
তার ভিতরে একটি নক্ষত্রের নাম হলো সূর্য বা সান, সুতরাং এটা অবশ্যই প্রপার নাউন হবে। আবার আমি যদি বলি অনেক উপগ্রহের মধ্যে একটি উপগ্রহের নাম হলো মুন, সুতরাং মুনের এম কিন্তু অবশ্যই বড় হাতের হওয়ার কথা ছিল, কিন্তু দেখো আমি কিন্তু বড় হাতের লিখি নাই, তার একটা কারণ আছে। তবে আমি তোমাকে বলি মুন কোন ধরনের নাউন, তুমি কিন্তু অবশ্যই প্রপার নাউন বলবে। একইভাবে আর্থ মানে পৃথিবী, এটার পূর্বেও কিন্তু দি বসে, দি আর্থ হয়, কারণ আর্থের পূর্বে কেন দি হচ্ছে তার একটা কারণ আছে। সেই কারণটা হলো এই তিনটা গ্রহ, আর্থটা লিখি নাই, এটা লিখে নিই, দি আর্থ। তবে তুমি বড় হাতের ইও দিতে পারো, বড় হাতের এম দিতে পারো, বড় হাতের এস দিতে পারো, সমস্যা নেই। সো আমি প্রথমে বলি এই তিনটা ব্যতিক্রম কেন, তার কারণ হচ্ছে এদের ক্ষেত্রে প্রপার নাউন হওয়ার পরেও এদের পূর্বে দি বসছে, এবং এদের প্রথম যে বর্ণটি এটি ছোট হাতের বা বড় হাতের যে কোনোটাই দেওয়া সম্ভব। অর্থাৎ তুমি ছোট হাতের ই দিলেও বাক্যটি সঠিক, বড় হাতের দিলেও কিন্তু সঠিক। অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে ঘটনাটি একটু অন্যরকম। আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম বর্ণ ক্যাপিটাল এবং আর্টিকেল, এটা একটু ব্যতিক্রমটা আলোচনা করব, কারণ তুমি জানো আর্টিকেলের নিয়ম বলছে সান মুন আর্থ এদের পূর্বে দি বসে, সেই জন্য দি বসছে। আর ক্যাপিটাল লেটারের নিয়মটি এখানে আসলে ব্যতিক্রম। এই তিনটার ক্ষেত্রে সানের এসটি ছোট হাতের বড় হাতের দুটোই দেওয়া যায়, মুনের এমটি ছোট হাতের বড় হাতের দুটোই দেওয়া যায়, আর্থের ই ছোট হাতের বড় হাতের দুটোই দেওয়া যায়। তোমরা যারা পড়েছো বিভিন্ন বইয়ে দেখবা যে আসলে এরকম করে আর্থ লেখা থাকে, কখনো বড় হাতের ই দিয়েও কিন্তু আর্থ লেখা থাকে। সো এটা হলো একটা ব্যতিক্রমী ঘটনা। এখন বলতে পারো ভাই এই ব্যতিক্রম কেন হলো, তাই না? হ্যাঁ, কারণ আছে। কারণ এই মহাবিশ্বের এই দি হওয়ার কারণ কি এই তিনটার পূর্বে, সেটা আমি বলি। এই মহাবিশ্বের একমাত্র কি বলে এটাকে, নক্ষত্র হলো সূর্য, একমাত্র গ্রহ হলো পৃথিবী, এবং একমাত্র উপগ্রহ হলো মুন বা চন্দ্র, যাতে মানুষের অস্তিত্বের সাথে জড়িত। অর্থাৎ পৃথিবীতে মানুষের অস্তিত্ব পাওয়া গেছে, আর সেই পৃথিবী আসলে সূর্য নামের একটি নক্ষত্রের অধীনে, এবং এই পৃথিবীরই একটি উপগ্রহ হলো চন্দ্র। এই কারণে কিন্তু এই দিটি ব্যবহার করা হয়েছে, একেবারে মানুষের সাথে জড়িত হওয়ার কারণে। দিস ইজ দ্য এক্সপ্লানেশন, অরিজিনাল এক্সপ্লানেশন। তবে ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো গ্রহে জীবনের অস্তিত্ব পাওয়া যায়, সেখানে আসলে এই ডি এর নিয়মটা চেঞ্জ হবে কিনা, এটা আসলে যারা এই নিয়ম তৈরি করে তারা ভালো বলতে পারবে। সো এই ছিল আমাদের এখানকার প্রথম ব্যতিক্রম, আর্টিকেলের নিয়ম মেনে। এরপরে দেখো আরো ব্যতিক্রম আছে আর্টিকেলের নিয়ম মেনে, সকল ব্যতিক্রম আর্টিকেলের নিয়ম মেনেই হবে। তো দেখো পরবর্তী ব্যতিক্রমগুলো আমি যদি বলি বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, অথবা যদি বলি পবিত্র গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, পবিত্র গ্রন্থ, অথবা এই যে নদীর নাম, পর্বতমালার নাম। সো এই জিনিসগুলো কিন্তু আর্টিকেলের ভিতরে আছে। কেমন করে? বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে দিয়ে বলবে। যেমন গীতাঞ্জলি একটা বিখ্যাত গ্রন্থ, নোবেল জয়ী একটা বিষয়, তাই না? সো আমি যখন গীতাঞ্জলি লিখবো ইংরেজি কোনো সেন্টেন্সে, আমাকে অবশ্যই লিখতে হবে দি গীতাঞ্জলি। একইভাবে ধর্মগ্রন্থগুলোকে আমরা পবিত্র গ্রন্থ বলে চিন্তা করি, সুতরাং আমি যখন কোরআন লিখবো দি কোরআন, দি বাইবেল, দি গীতা, এভাবে দি লেখা লাগে। এবং সেই ক্ষেত্রে প্রথম লেটার কিন্তু অবশ্যই বড় হাতের হয়, এবং আগে একটা দি বসে। কেন দি বসছে? আর্টিকেলের নিয়ম বলছে এরকম অনেকগুলোর পূর্বে দি বসে। যেমন দি হিমালয়ান, দি পদ্মা। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করে ভাই বলো তো পদ্মা এখানে কোন ধরনের নাউন, তুমি বলবা যে সোহেল ভাই শিখিয়েছে যে প্রপার নাউনের পূর্বে দি বসে না, আর্টিকেল বসে না, তাহলে পদ্মা হলো প্রপার নাউন না। না ভাই, পদ্মা কিন্তু প্রপার নাউন, এরপরও দি বসছে, কারণ আর্টিকেল বলছে নদীর নামের পূর্বে দি বসাতে হয়। হিমালয়ান, এইচ বড় হাতের, কেন এইচ এর এই হিমালয়ান আগে দি হলো? তার কারণ দি হিমালয়ান যখন আমরা বলি এটা হচ্ছে পর্বতমালার নাম বোঝায় হিমালয়ান, হিমালয়ান পর্বতমালা। সো পর্বতের নামের পূর্বে দি বসে না, কিন্তু পর্বতমালার নামের পূর্বে দি বসে, আর এই জন্য কিন্তু আমরা এখানে দিটা ব্যবহার করছি। সো পরবর্তীতে যখন আমরা আর্টিকেল শিখবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বিকজ সেখানে তালিকা করা আছে কাদের পূর্বে দি বসে, কাদের নামের পূর্বে দি বসে। তখন কিন্তু এরা প্রপার নাউনই থাকবে, তবে দিটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছো আর কি ভাইয়া? দি পদ্মা বললে কি প্রপার নাউন হবে? বুঝতে পারছি। আমার মনে হয় তুমি আমার সাথে থাকলে বিষয়গুলো এমনি পেয়ে যাওয়া উত্তরগুলো, কারণ আমি জানি বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয়েছে। সো প্রশ্নের আলোকেই কিন্তু আমি পড়াই। আমি আবারও বলছি, আমি তোমাকে ঘন্টার পর ঘন্টা পড়াই গেলাম, আলটিমেটলি প্রশ্নের আলোকে না হয়ে সব মিলাই পড়ালাম। ভাই আমরা কিন্তু কেউ এখানে জাহাজ হইতে আসে না। মানুষজন এটা ভুল বোঝে, মানুষজন মনে করে অমুক জন পড়াচ্ছে 3 ঘন্টা ধরে, সোহেল ভাই পড়ালো 1 ঘন্টা ধরে। ভাই
যে পারে সে 1 ঘন্টাতেই পারে, আর যে পারে না তাকে 10 ঘন্টা দিলেও কিন্তু হয় না। আমি জানি প্রশ্নগুলো কেমন হয়, আমি জানি প্রশ্নগুলো কি ধরনের হয়, এবং আমি তোমাকে পড়াই ওই ধরনের উপরেই ভিত্তি করে, যাতে তুমি পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করতে পারো। তো দেখো তোমাদের মনে যত প্রশ্ন আসার কথা সব উত্তর এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। যে এখানে সান, মুন, আর্থ এগুলো বললাম, আর এখানে বললাম পবিত্র গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, নদী, আরো এরকম আছে। যেমন পত্রিকার নামের পূর্বে দি বসে, পত্রিকা বা ম্যাগাজিন, যেমন প্রথম আলো, তাহলে প্রথম আলো নামের পূর্বে কিন্তু দি প্রথম আলো বলতে হবে, তার কারণ পত্রিকা বা ম্যাগাজিনের নামের পূর্বে দি বসে। রুলটা কোথা থেকে আসলো? আর্টিকেল থেকে। সো এই যে ব্যতিক্রম, কোথার ব্যতিক্রম বলছে? এই যে এইগুলোর ব্যতিক্রম, এই দুইটা রুল, ক্যাপিটাল লেটার এবং আর্টিকেল, এই রুলের ব্যতিক্রম ঘটে তার জন্য, আর্টিকেলের বিশেষ কিছু নিয়মের জন্য। সো এটা আসলে ব্যতিক্রম একদিক দিয়ে, আবার ব্যতিক্রম না অন্য দিক দিয়ে। বুঝতেই পারছো? আর্টিকেলের রুল চিন্তা করলে কিন্তু ঠিকই আছে, কিন্তু আবার প্রপার নাউনের রুল চিন্তা করলে ওটা আবার ঠিক নাই। সো ভুলেও এটা মনে করো না যে আমার দি পদ্মার পদ্মা আসলে কমন নাউন হয়ে গেছে। বি কেয়ারফুল, এটা মনে করা যাবে না। পদ্মা কিন্তু প্রপার নাউনই রয়ে গেছে। এবার চলে আসি প্লুরাল করা যায় না, সেখানে एग्जांपल দেই। এবার আসলেই ব্যতিক্রম যেগুলো সেগুলো আবার করব। আসলেই ব্যতিক্রম বলতে হবে, আসলেই ব্যতিক্রম আবার কি? দেখো আমি তোমাকে একটা বাক্য বলি, দেয়ার গোস an Aristotle। There goes an Aristotle। এই যে অ্যারিস্টটল শব্দের আগে এখানে এটা কেমন যেন মনে হচ্ছে না, There goes an Aristotle। এই যে এই বাক্যটা একটা বিপজ্জনক বাক্য ভাই, পরীক্ষায় এসেছে। তুমি যদি খেয়াল করে দেখো বিগত বছরের পরীক্ষায় প্রশ্নটা এসেছে। প্রথম প্রশ্ন হতে পারে, ভাই বলো তো অ্যারিস্টটল এখানে কোন ধরনের নাউন? একটা উত্তর আসবে পরীক্ষায়, এরকম প্রশ্ন এসেছে। আবার যদি কখনো এই জায়গাটা শূন্যস্থান দেয়, আর্টিকেল কোনটা হবে? উত্তর কিন্তু আর্টিকেল এন দেওয়া আছে, বুঝতেই পারছো। সো এটা হচ্ছে ব্যতিক্রমী ঘটনা, দিস ইজ রিয়েল ব্যতিক্রম। আসলে এটা আর্টিকেলের নিয়ম বলো অথবা প্রপার নাউনের নিয়ম বলো, কোনো নিয়মেই না, এটা আসলেই নিপাতনে সিদ্ধ। আমার মনে হয় বুঝতে পারছো বিষয়টা। সো যেটা বলছিলাম, এখানে যদি প্রশ্ন করা হয়, ভাই বলো তো অ্যারিস্টটল কোন নাউন? উত্তর কিন্তু হবে কমন নাউন। এখানে অ্যারিস্টটল কমন নাউন, এটা কিন্তু আর্টিকেলের নিয়ম মেনে এখানে এন বসে নাই, বরং এখানে যে ঘটনাটা ঘটেছে এটা ব্যতিক্রমী ঘটনা। দেয়ার গোজ অ্যান অ্যারিস্টটল, ওই যে একজন অ্যারিস্টটল যায়। লক্ষ্য করে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো অ্যারিস্টটল নামের আমরা যে বান্দাকে চিনি, ওই বান্দা তো অনেক আগেই মরে শেষ হয়ে গেছে, তাহলে বর্তমানে অ্যারিস্টটল গেল কিভাবে, তাই না? সো এটা কমন নাউন হয়ে গেছে। কমন নাউন পড়ার সময় কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তবে তার আগে আমি বলে রাখি যে এখানে অ্যারিস্টটল বলতে কিন্তু ওই ব্যক্তি অ্যারিস্টটলকে বোঝাচ্ছে না, বরং কাউকে এভাবে নাম দেওয়া হয়েছে। লক্ষ্য করো, তোমাদের ভিতরে যখন অনেকেই আছে ভালো, ফিজিক্সে ভালো, তুমি বলে ফেললা তুই তো বেটা একটা আইনস্টাইন, কারণ ফিজিক্সে ভালো। আবার কেউ মনে করো ম্যাথে ভালো, তখন তুমি বললা আরে বেটা তুই তো একটা পিথাগোরাস, তখন বললা ওই যে একটা পিথাগোরাস আসতেছে। তার মানে তুমি কিন্তু আসলে পিথাগোরাসকে বলতেছো না, বা যাকে দেখাচ্ছ তারও নাম কিন্তু পিথাগোরাস না, বরং তুমি বিখ্যাত একজন ব্যক্তি পিথাগোরাসের সাথে ওই ব্যক্তিকে কম্পেয়ার করে তুমি তাকে এই নামে ডাকছো। এরকম নামে যে কাউকেই ডাকতে পারো, যেই ওই বৈশিষ্ট্য ধারণ করবে তাকেই ডাকতে পারো। অর্থাৎ নামটি কিন্তু এখন সাধারণ হয়ে গেছে, অনেকের জন্যই প্রযোজ্য হতে পারে যে আসলে ওই বৈশিষ্ট্য ধারণ করে। এইভাবে আসলে অ্যারিস্টটল শব্দটি এখানে কমন নাউন হয়ে যায়। আর যদি বইয়ের ভাষায় বলি, তাহলে প্রপার নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল বসে এ এন অথবা দি, একইভাবে যদি প্রপার নাউনকে কখনো প্লুরাল করা হয়, প্রপার নাউনের পূর্বে সংখ্যা বসে। অর্থাৎ এই যে দুটো কথা, সংখ্যাবাচক শব্দ বসে, আর যদি কখনো প্লুরাল করা হয়, এই দুটো ঘটনা যদি ঘটে যায়, তখন কিন্তু প্রপার নাউনটা প্রপার নাউন থাকে না, সে কমন নাউন হয়ে যায়। কিভাবে হয় আমি সেই ব্যাখ্যাটি দিয়েছি। এই বাক্য কিন্তু আসলে অ্যারিস্টটল বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং একজন ব্যক্তিকে আমরা এরকম নিক নেম দিয়েছি, মাঝে মাঝে দেই না নিক নেম দেই, তো সো এরকম নিক নেম দিয়েছি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই নামটি আসলে তার আসল নাম না, তার জন্য নির্দিষ্ট নাম না, বরং এই নামটি আসলে অনেকের জন্যই সাধারণ একটি নাম, কিন্তু এখানটায় সেটা এই কারণে কি হিসাবে বসে পড়লো? কমন নাউন হিসাবে বসে পড়লো। পরীক্ষায় কিন্তু এই ধরনের বাক্য আসে, দেয়ার গোজ অ্যান অ্যারিস্টটল। এখানে অ্যারিস্টটলকে আমি আরো एग्जांपल দিব এইগুলো। মানে এখন ধরো আমার ক্লাসে সোহেল নামের দুইজন ব্যক্তি আছে, থাকতে পারে না? আমার নামটা তো খুব কমন, তাহলে আমার ক্লাসে সোহেল নামের দুইজন স্টুডেন্ট থাকতেই পারে। এখন আমি যদি বলি আমার ক্লাসে দুইজন সোহেল আছে, ইংরেজি কি হবে? There are two Sohels in my class। দেখো এখানে সোহেল শব্দের পূর্বে আমি টু বসালাম, সোহেলকে বহুবচন করে সোহেলস করলাম। অর্থাৎ বুঝতেই পারছো আমি কিন্তু দুটি রুল ব্রেক করেছি, একটি সংখ্যা বসিয়েছি এবং আরেকটি কি প্লুরাল করেছি। বিষয়টা দাঁড়াচ্ছে যে অ্যারিস্টটল শব্দটি কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে এই কারণে। একইভাবে আমরা আরেকটা एग्जांपल বাপন লিখছে, আসলে আমি যদি এভাবে বলি নজরুল ইজ দি শেলি অফ বাংলাদেশ, নজরুল ইজ দি শেলি অফ বাংলাদেশ। আসলে
এইখানে দি শেলি কেন হলো, তার কারণ শেলি কিন্তু এখন আসলে কমন নাউন হয়ে গেছে। আমি এক্সাম্পলটা দিব, লিখবো এবং তোমাকে বুঝাবো। তবে তুমি নরমালি মনে রাখো, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, এই যে আর্টিকেলের নিয়মের বাইরে, যে আর্টিকেলের নিয়মের বাইরে মানে কি, ওই যে নদীর নামের পূর্বে দি বসে, অমকের পূর্বে দি বসে, এই যে নিয়মটা, এই নিয়মের বাইরে যে যদি কখনো প্রপার নাউনের পূর্বে দি বসে, অথবা প্রপার নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, অথবা প্রপার নাউনকে প্লুরাল করা হয়, তখন সেই প্রপার নাউন কিন্তু আসলে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। যেমন একটু আগে বললাম, দেয়ার আর টু সোহেলস ইন মাই ক্লাস, আমার ক্লাসে দুইজন সোহেল আছে, অর্থাৎ সোহেল নামটি কিন্তু এখন কমন হয়ে গেছে দুইজনের ভিতরে। তাহলে এটা কি আর প্রপার নাউন থাকে? এটা এখন কমন নাউন হয়ে গেছে। সো আমি যদি নজরুলের বাক্যটা একটু দেখাই, তাহলে এই রুলগুলো আশা করি সবই বুঝে ফেলছো। নজরুলের এক্সাম্পলটা দিই, কারণ পরীক্ষায় আসে যে নজরুল is the Shelley of Bangladesh. সো আমি যদি এই বাক্যটা চিন্তা করি, প্রথমত এই নজরুল কি, কাকে বুঝিয়েছে আমি, প্রশ্নটা তোমাদের কাছে। তুমি নিজেকে প্রশ্ন করো, এই নজরুল কে? নজরুল হলেন বাংলাদেশের শেলি। নজরুলটা কে? আমি যার কথা বলছি তুমি কিন্তু বুঝে ফেলেছো এটা আসলে কে। এই বিখ্যাত কবি নজরুল, জাতীয় কবি নজরুল, যে বিদ্রোহী কবি নজরুল, আর যেভাবেই বলি না কেন, নজরুল কিন্তু তাহলে কি হচ্ছে, নজরুল কিন্তু আসলে একটা প্রপার নাউন হচ্ছে। কিন্তু এখানে যে শেলি, প্রশ্ন হলো এটা কি? তুমি জানো ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে দুইজনের নাম আমরা জানি। একজনের নাম হলো পিবি শেলি, পার্সি ব্রেসি শেলি, এবং আরেকজনের নাম হলো লর্ড বাইরন। সো অনেক সময় এখানে শেলি না থেকে বাইরনও থাকতে পারে। নজরুল ইজ দি বাইরন অফ বাংলাদেশ। প্রশ্ন করা হয় এই শেলি বা বাইরন আসলে কোন নাউন? আমরা কিন্তু বলবো কমন নাউন। কেন বলছেন ব্যাখ্যাটা দিব। আর কমন নাউন হয়েছে বলে এখানটায় দি বসে পড়েছে। শেলির পূর্বে দি বসবে, আর্টিকেলে কিন্তু এমন কোনো নিয়ম নাই। অর্থাৎ আর্টিকেলের নিয়ম মেনে যদি কখনো দেখি যে আসলে অহেতুক একটা আর্টিকেল চলে এসেছে, তখন সেই নাউনটি কিন্তু আসলে প্রপার নাউন থাকে না, সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এখন দেখো, নজরুল হলো বাংলাদেশের শেলি, তার মানে আসলে এখানে শেলিকে কিন্তু নজরুলের সাথে কম্পেয়ার করা হয়েছে তার কর্মকাণ্ড দিয়ে, অর্থাৎ নজরুলকে বাংলাদেশের শেলি বলা হয়েছে। এরকমের শেলি কিন্তু ভারতের একজন থাকতে পারে, চীনের একজন থাকতে পারে, রাশিয়ার একজন থাকতে পারে, বাংলাদেশের একজনের নাম হলো নজরুল। আশা করি বুঝতেই পারতেছো শেলি বিষয়টাকে এখন কমন ভাবে চিন্তা করা হয়েছে দেশের উপরে ভিত্তি করে। সো এই জন্যই কিন্তু শেলি এখানে কমন নাউন হয়ে গেছে, আর তার পূর্বে আর্টিকেল দি বসে পড়েছে। শেলিটা হচ্ছে কমন নাউন হবে। ভাই তোমরা এটা বুঝতে পারছো না? এটা আমাকে একটু বলো যে শেলির কমন নাউন হবে। এবং পরীক্ষায় কিন্তু প্রশ্ন দুই জায়গায় আসে। অনেক সময় এখানে চাওয়া হয় কোন আর্টিকেল বসবে, অনেক সময় এটাকে জানতে চাওয়া হয় এটা কোন ধরনের নাউন হবে। সো দুই ক্ষেত্রে আমার মনে হয় উত্তরটি তোমরা পারবে। আর্টিকেলের ক্ষেত্রে হলো এখানে দি বসবে, এটা কিন্তু আর্টিকেলের নিয়মে পড়ে না, এটা ব্যতিক্রম, এক্সেপশন। একইভাবে এটা কিন্তু প্রপার নাউন হবে না, এটা হচ্ছে কমন নাউন হবে, এটাও কিন্তু ব্যতিক্রম। যেহেতু দুই ব্যতিক্রম এক জায়গায়, সেই কারণে পরীক্ষার প্রশ্নকর্তাদের খুবই পছন্দের লাইন এটা একটা। আবার অনেক সময় দেখা যায় এই বাক্যটাই দিছে, দিয়ে আন্ডারলাইন করে দিছে নজরুল কোন নাউন। জলবন্ত প্রশ্ন সলভ করেছে হলো শেলি, উত্তর কি, কমন নাউন। কমন নাউন বাক্য দেই খাই, উত্তর করে ফেলে কি, কমন নাউন। খায় কি ভাই, আন্ডা। তার কারণ আন্ডারলাইন তো এখানে নাই, ভাই আন্ডারলাইন দিয়েছে এখানে। এটা কিন্তু প্রপার নাউন, কিন্তু এটা হলো কমন নাউন। কমন এবং প্রপারের ভিতরে এই যে সম্পর্কটা তুমি বুঝতে পেরেছো কিনা? আর্টিকেলের নিয়ম মেনে যদি আর্টিকেল বসে তাহলে গেল, কিন্তু যদি আর্টিকেলের নিয়মের বাইরে যে কখনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, প্রপার নাউনকে আমি কি বলবো, কমন নাউন। আর প্রপার নাউনের পূর্বে যদি কখনো সংখ্যা দেওয়া হয় এবং প্রপার নাউনকে যদি কখনো প্লুরাল করা হয়, আমি বলবো প্রপার নাউনটি তখন কি হবে, কমন নাউন। আমরা এখন এর পরে চলে যাব, দিস ইজ কমন নাউন। কমন নাউনের বাংলা কি ভাই, লিখে ফেলো তো দেখি কমন নাউনের বাংলা। কমন নাউনের বাংলা লিখে ফেলো। দেখো কমন নাউনকে যদি আমি বাংলা ব্যাকরণের সাথে চিন্তা করি, কমন নাউনকে বাংলায় হয়তোবা জাতিবাচক বিশেষ্য বলতে পারি। অর্থাৎ বাংলায় যেটা জাতিবাচক বিশেষ্য, ইংরেজিতে সেটাই কিন্তু কি হয়, কমন নাউন হয়। বাট আমি তোমাকে বলবো কমন নাউনের বাংলা তুমি বলবে সাধারণ নাম। তোমাকে কেউ কিন্তু বাংলা জিজ্ঞাসা করবে না, পরীক্ষায় কিন্তু এটা আসবে না যে কমন নাউনের বাংলা কি। আমরা সাধারণ নাম বলছি তার কারণ একটু পরে দেখবা রুলগুলো বোঝার ক্ষেত্রে তোমাকে এটা অনেকাংশে হেল্প করবে। জাতিবাচক বিশেষ্য বললে আমাদের একটা ধারণা তৈরি হয় যে কমন নাউন বোধহয় সবসময় জাতি বোঝায়, বাট বিষয়টা এমন না। কমন নাউন সবসময় জাতি বোঝায় না। সো সেই জন্য জাতিবাচক বিশেষ্য আমাদেরকে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আমি তাই তোমাকে বলি কমন নাউন বলতে সবসময় মাথায় রাখবা সাধারণ নাম। এখন দেখো আমরা এই যে ক্লাসের ভিতরে এতগুলো মানুষ বসে আছি, তাই না, বিভিন্ন জায়গায়, ধরে নাও তুমি ক্লাস রুমে আছো, তাহলে এই যে এতগুলো মানুষকে যদি আমি একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারি, যে ওয়ার্ডটি প্রত্যেকের জন্যই প্রযোজ্য, যে নামটি প্রত্যেকের জন্যই প্রযোজ্য, সেই নামটাই হবে সবার জন্য সাধারণ নাম।
দ্যাট ইজ কমন নাউন। আমি যদি বলি স্টুডেন্ট, তাহলে এটা কিন্তু প্রত্যেকেই স্টুডেন্ট, ছেলে হোক মেয়ে হোক সবাই স্টুডেন্ট, সুতরাং আমি কিন্তু বলে ফেললাম এটি একটি কমন নাউন হবে। আশা করি বুঝতেই পারছো। এর উপরে যদি যাই, সবাই কিন্তু আমরা মানুষ, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ম্যান, ইয়েস এটা একটা কমন নাউন। আবার দেখো এদের ভিতরে দুইটা গ্রুপ আছে, একটা হলো পুরুষ একটা হলো মহিলা, সুতরাং তুমি যদি এইভাবে চিন্তা করো একটা হলো ছেলে একটা হলো মেয়ে, তাহলে বয়, ইয়েস ইট ইজ কমন নাউন, বিকজ বয় দিয়ে আমি তোমাদের একটা গ্রুপকে সবাইকে আমি বলতে পারি সবাই বয়, একজন 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 সবাই বয়। আবার গার্লও কিন্তু একজন 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 সবাই গার্ল। সো এমন একটি নাম তোমাকে দিতে হবে যে নামটি প্রত্যেকের জন্যই প্রযোজ্য, সেটার নামই হলো কমন নাম বা কমন নাউন। ভাইরা ডি থাকলে কখন প্রপার নাউন হবে সেটা কিন্তু আমি বলেছি যে আর্টিকেলের নিয়ম মেনে কখনো কখনো এই দি বসে কোথায়, কোনো প্রপার নাউনের পূর্বে। অর্থাৎ আর্টিকেল বলে দিয়েছে যে পবিত্র গ্রন্থের নামের পূর্বে দি হবে, সুতরাং দি কোরআন বললাম, এখানে দি কিন্তু আর্টিকেলের নিয়ম মেনে হলো। আমরা বলবো যে এখানে কোরআন কিন্তু প্রপার নাউনই আছে, কিন্তু দিটা হলো কেন, আর্টিকেলের নিয়ম মেনে। অর্থাৎ আর্টিকেলের নিয়ম মেনে যদি দি হয় সেই ক্ষেত্রে নাউনটা কিন্তু প্রপার নাউনে থেকে যায়, কিন্তু যদি আর্টিকেলের নিয়মের বাইরে যে কখনো দি হয় অথবা কোনো আর্টিকেল হয়, তখন আমি সেটাকে কমন নাউন বলবো। তো এখন চলে আসি এই কমন নাউনগুলোর ক্ষেত্রে একটু রুল তোমাকে প্রথমে লিখতে হবে কমন নাউনের ক্ষেত্রে। সেটা হচ্ছে কমন নাউন, আমি যেভাবে লিখি, কমন নাউন কখনোই, কমন নাউন কখনোই একা 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 সিঙ্গুলার ফর্মে থাকে না। কমন নাউন কখনোই একা একা সিঙ্গুলার ফর্মে থাকে না। কথাটা ক্লিয়ার কিনা? কমন নাউন কখনোই একা একা সিঙ্গুলার ফর্মে থাকে না। একটু বলে ফেলো যে কথাটা তুমি ধরতে পেরেছো কিনা। আমি যদি একটি কমন নাউনের কথা বলি বয়, এই বয় শব্দটি কখনোই বাক্যে সিঙ্গুলার ফর্ম থাকা অবস্থায় একা থাকবে না। এর মানে তুমি কখনোই বাক্যে শুধু বয় লিখতে পারবে না। তাহলে কি লিখতে পারবে? তুমি লিখতে পারবে এ বয়, তুমি লিখতে পারবে ওয়ান বয়, তুমি লিখতে পারবে হচ্ছে বি বয়। বুঝতেই পারছো, বয় তো বি দিয়ে, এই জন্য আমি এন্ড দিলাম না এখানটায়। অথবা তুমি লিখতে পারবে হচ্ছে বয়েজ, অথবা তুমি লিখতে পারবে হলো দি বয়েজ। সো এখন দেখো তুমি শুধু বয় লিখতে পারো, এ বয় লিখতে পারো, সরি শুধু বয় লিখতে পারো না, এটা হবে না বাক্যের ভিতরে কখনোই। অবশ্যই আর্টিকেল আসবে, অথবা সংখ্যাবাচক শব্দ আসবে, অথবা দি হতে পারে, অথবা বহুবচন করতে হবে। বহুবচন কিন্তু আবার একা একা থাকতে পারবে, অথবা বহুবচনের পূর্বে দি হবে। কমন নাউন এর বাইরে কখনোই হবে না। তার মানে তুমি যখনই বাক্যে একটি কমন নাউন বসাবে তখন মাথায় রাখবে হয় এ বয়, না হয় ওয়ান বয়, না হয় দি বয়, না হয় বয়েজ, না হয় দি বয়েজ, এর মধ্যেই কিছু একটা হবে। এখন যদি কাউ একটা কমন নাউন হয়, তাহলে বাক্যে যখন তুমি লিখবে হয় লিখবে এ কাউ, না হয় লিখবে ওয়ান কাউ, না হয় লিখবে দি কাউ, না হয় লিখবে কাউস, না হয় লিখবে দি কাউস। এখন প্রশ্ন হলো কোনটা কোথায় লিখবো? আমি কখন এ কাউ লিখবো, কখন আমি এ বয় লিখবো, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তাহলে আমাদের দুই ক্ষেত্রে উপকার হবে। একটা হলো আমাদের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তো লাগবেই, ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টি গুরুত্বপূর্ণ। যেমন একটি প্রশ্ন পরীক্ষা এসেছে ট্রান্সলেশনে যে তার বই আছে, তার বই আছে। আর তার বই আছে ইংরেজি কি? কয়টা বই বলে না, কিন্তু একটা বই। তুমি যদি বলে হি হ্যাজ এ বুক, তাহলে তার একটা বই আছে, কিন্তু বাক্যে কিন্তু বলেছে তাহার বই আছে। এবার দেখো প্রবলেমটা হলো কোন জায়গায়। কেউ বলবা যে হি হ্যাজ বুক, আবার কেউ লিখবা হি হ্যাজ এ বুক, কেউ লিখবা হি হ্যাজ বুকস, অথবা কেউ অন্য কিছু লিখতে পারো। দেখো যখন এভাবে কোনো ট্রান্সলেশন লিখতে দেওয়া হয় রিটেনের মধ্যে, জনগণ তখনই কিন্তু বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়ে যায় আসলে কি লিখবে এই জায়গায়। অপশন থাকলে হয়তো চয়েস করা যেত কোন অপশনটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, বাট যখন লিখিত দেওয়া হয় তুমি যদি এক্স্যাক্টলি বিষয়গুলি না জানো তাহলে কিন্তু সেইখানে যে উত্তরটি সঠিকভাবে করতে পারবে না। তো এই জন্য তোমাকে এই বিষয়টি ক্লিয়ারলি জানতে হবে। আমি প্রথম রুলটি লিখে ফেলেছি, আমি এটার ব্যাখ্যা দিব। দ্বিতীয় রুলটি বলি, দ্বিতীয় রুলটা রুল নাম্বার 2। এক নম্বর রুল হলো এইটা যে কমন নাউন কখনোই একা একা সিঙ্গুলার ফর্মে থাকে না, এটা রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হলো দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ যদি কখনো পাওয়া যায় তাহলে সেটা প্লুরাল কমন নাউনের কাজ করে, প্লুরাল কমন নাউনের কাজ করে। দি প্লাস অ্যাডজেক্টিভ যদি কখনো পাওয়া যায় তাহলে সেটা কিসের কাজ করে? প্লুরাল কমন নাউনের কাজ করে। কেমন করে? আমি একটা एग्जांपलটা দিয়ে রাখি। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, the rich are not always happy।
এই যে রিচ শব্দটি একটা অ্যাডজেক্টিভ, আমি যখন দি রিচ লিখলাম, দি এবং অ্যাডজেক্টিভ এভাবে যখন লিখলাম তখন এটাই কিন্তু একটি প্লুরাল কমন নাউন, সেই কারণে এখানে ভার্বটি হলো আর। সো এটার দ্বিতীয় রুল, কোন অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে, অর্থাৎ আমি যদি বলি দি এডুকেটেড, তাহলে দি এডুকেটেড কি বোঝাবে? প্লুরাল কমন নাউন। যদি বলা হয় দি পোর, তাহলে দি পোর কি বোঝাবে? প্লুরাল কমন নাউন। অর্থাৎ বিষয়টা হলো এই রকমের যে তুমি যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসিয়ে দাও তাহলে এটা কমন নাউন হবে এবং সেটা প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ বাংলা হবে ধনীরা, যদি বলা হয় দি অনেস্ট অর্থ হবে সৎ লোকেরা, যদি বলা হয় দি পোর অর্থ হবে গরিবেরা, দি এডুকেটেড অর্থ হবে হচ্ছে শিক্ষিত জনেরা। এই যে বহুবচন আসলো এটা হলো প্লুরাল কমন নাউন, সেই কারণে ভার্বটাও কিন্তু তখন কি হবে? বহুবচনে হবে। আচ্ছা বুঝে ফেললে আমি এখন চলে যাই কোথায় কোনটা হয়। প্রথমে আসি এ বয়। এ বয় হচ্ছে জাতির একজন সদস্য বোঝায়, জাতির একজন সদস্য। ওয়ান বয়ও কিন্তু তাই বোঝায়। এ বয় এবং ওয়ান বয় কি বোঝায়? জাতির একজন সদস্য। অর্থাৎ আমি যখন বলি হি ইজ এ বয়, এর অর্থ হলো সে বয় জাতির একজন সদস্য। এখানে কিন্তু সমগ্র জাতিকে বোঝাচ্ছে না, বরং জাতির একজন সদস্যকে বোঝাচ্ছে। অর্থাৎ এ বয় বা ওয়ান বয় যখন আমি বাক্যের ভিতরে লিখব বা লিখতে যাব, মনে রাখতে হবে যে সমগ্র জাতির একজন সদস্য এমনটা অর্থ দিলে বাক্যটি সঠিক মিন করে কিনা আমাকে দেখে নিতে হবে। এবার দ্বিতীয়তে চলে আসি দি বয়। দি বয় আমরা তো মনে করি যে দি বসালে এটা জাতি বুঝিয়ে ফেললো, তাই না? তাই না, দি বয় দুটি জিনিসকে নির্দেশ করে, দুটি। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে অবশ্যই সমগ্র জাতি। অর্থাৎ এমন একটি বাক্য লিখলাম যে বাক্যে সমগ্র জাতিকেই বোঝাচ্ছে। কোন জাতিকে? বয় জাতিকে, তখন আমি বলবো দি বয়। অর্থাৎ আমি যদি দি কাউ লিখি তাহলে সমগ্র গরু জাতিকে বোঝাবে, যদি দি ডগ লিখি সমগ্র কুকুর জাতিকে বোঝাবে। এমন ক্ষেত্রে আমি কিন্তু দি ডগ, দি কাউ এভাবে লিখতে পারি। আবার আরো একটা বিষয় আছে যে নির্দিষ্ট একজন বালককে বোঝাতেও এটা বলা যাবে। নির্দিষ্ট একজন বালক, নির্দিষ্ট একজন বালককে বোঝালেও এটা বলা যাবে। কেমন করে? মনে করো আমি যদি এভাবে বলি রহিম রিডস ইন ক্লাস 5, রহিম ক্লাস 5 এ পড়ে, দি বয় ইজ মাই ব্রাদার, বালকটি আমার ভাই। দেখো এখানে দি বয় কেন বললাম? তার কারণ আগের বাক্যে যে রহিমের কথা বলা হলো, এখানে দি বয় বলতে ওই আগের বাক্যে রহিমকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এইভাবে নির্দিষ্ট একজন বালককে বোঝাতেও কিন্তু আমরা দি শব্দটি বসাতে পারি। সো এভাবে আমরা বলতে পারি যে যদি কখনো কোনো কমন নাউনের পূর্বে দি বসাই তাহলে সেটি কি প্রকাশ করতে পারে? সমগ্র জাতিকে প্রকাশ করতে পারে। আবার সেটা কি প্রকাশ করতে পারে? নির্দিষ্ট একজন বালক, তাকেও প্রকাশ করতে পারে। সো এই হলো আমাদের দ্বিতীয়টা। এবার চলে আসি বয়েজ। শুধু বয়েজ কখন বসাবো? এখন তুমি যদি এখানে মেনি বয়েজ বলো, সাম বয়েজ বলো, সেটা না, জাস্ট বয়েজ বলে চলে যাও, জাস্ট বুকস বলে চলে যাও, জাস্ট কাউজ বলে চলে যাও। এখানে মেনি, সাম, সেভারাল কোনো ডিটারমিনার দিব না। জাস্ট বয়েজ দিলে কি বোঝায়? জাস্ট বয়েজ দিলে বোঝায় হচ্ছে জাতির একটি বড় অংশ, জাতির একটি, অর্থাৎ মেনি মানে কিন্তু অনেক, তার একটা সীমা আছে, কিন্তু বয়েজ মানে এত বেশি পরিমাণ, এটা মেনির চাইতেও বেশি হয়তোবা। এবং এরকম একটি বড় অংশকে নির্দেশ করতে আমরা কি বসাই? আমরা জাস্ট বয়েজ বলি। অর্থাৎ দি বয় বললে সমগ্র জাতি, বয়েজ বলতে সমগ্র জাতি না, তবে বেশ কিছু সংখ্যক, অনেক বড় সংখ্যকের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। তখন আমরা কি লিখব? বয়েজ লিখব। এখন লক্ষ্য করো, হ্যাঁ দি বয় যখন আমি বাক্যে লিখি কখন লিখব? আমি কখন দি বয় কথাটা বাক্যে লিখতে পারবো? যখন দুটি বিষয়ের একটি হবে। ভাই এগুলো হলো আর্টিকেলের পড়ার বিষয়। তো তুমি যদি আর্টিকেলের ক্লাস ঠিক মতন করো কখনো, আমার সাথে করলে অবশ্যই আমি এগুলো শেখানোর চেষ্টা করব। সো দি বয় যেটা, এই দি বয় একটা বাক্যে থাকার অর্থ হলো সেই বাক্যে দুই রকমের অর্থ আসতে পারে। একটি অর্থ হলো সমগ্র বয় জাতির কথা বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি দি বয় হ্যাজ বিয়ার্ড, বালকদের কি থাকে? দাড়ি থাকে। এইটা কোন বালক ভাই বলো তো? এটা কি একজন, দুইজন, পাঁচজন বালক, নাকি ছেলেদের দাড়ি হয়? এটা হচ্ছে একটি জাতিবাচক কথা। যেহেতু এটা জাতিবাচক কথা, সো দি বয় বলতে আমরা কি বোঝাচ্ছি? সমগ্র বয় জাতিকে। অর্থাৎ আমি যখনই দি বয় কথাটি লিখবো এটা সমগ্র জাতিকে বোঝাতে পারে। আবার দি বয় বলতে নির্দিষ্ট একজন বালককেও বোঝাতে পারে। আমি এক্সাম্পল দিয়েছি, আশা করি তখন তুমি বুঝতে পারছো। আগের বাক্যে বললাম, মনে করো আমি বললাম যে
রহিম ইজ এ লিটল বয়, রহিম হলো একটা ছোট বালক। দি বয় ইজ মাই ব্রাদার, ওই বালকটি হলো আমার ভাই। এই যে দি বয়, এই দি বয় কি সমগ্র বয় জাতির কথা বলছে? না, এই দি বয় হচ্ছে নির্দিষ্ট একজন বালকের কথা বলছে। সো এভাবেও কিন্তু দি বয় প্রকাশ করতে পারে একটি নির্দিষ্ট বালককে, অথবা প্রকাশ করতে পারে সমগ্র জাতিকে। অর্থাৎ এই দি কথাটা আমি লিখবো এই দুইটার যে কোনো একটা মিলে গেলে। সো আর্টিকেলের ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিউশন হতো না যে আমি কি এখানে এ দিব নাকি আমি ডি দিব, আমি কি এ বয় লিখবো নাকি আমি ডি বয় লিখবো। কনফিউশন দূর হয়ে গেছে। যেমন এ বয় লিখবো কখন? জাতির একজন সদস্য। কেমন একজন সদস্য? তুমি কিন্তু জানো এ বা এন বসে অনির্দিষ্ট অর্থে, অর্থাৎ জাতির যে কোনো একজন সদস্য এমন বোঝাতে আমরা সেখানে এ বয় লিখি। আর জাতির একটি নির্দিষ্ট একজন সদস্য, তখন আমি বলবো সেটা কি হবে? ডি বয় হবে। অথবা সমগ্র জাতির কথাই বলছে, তখন সেখানে কি হবে? তখন সেখানে ডি বয় হবে। এবার বয়েজের কথা, জাতির একটা বড় অংশ। সো আমার মনে হয় তোমরা এইটুকু বুঝতে পারছো। এবার চলে আসি ডি বয়েজ। লক্ষ্য করো, তুমি তোমাদের কিছু বই আছে, তোমাদের এইচএসসি লেভেলে বেশ কিছু বইয়ে তুমি দেখবে যে প্লুরালের পূর্বে দি বসে না, প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে না, এই রকমের একটি কি বলবো ভুল কথা লেখা আছে। প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে না, আসলে এই কথাটি চলে না। প্লুরাল কমন নাউনের পূর্বেও দি বসতে পারে, জানতে হবে কখন বসতে পারে আর কখন বসে না। সো আমি যদি র‍্যান্ডম বলে ফেলি যে প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে না, তাহলে কিন্তু ভাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো তোমাকে মনে রাখতে হবে প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে না। কখন বসে না? জাতি বোঝাতে। অর্থাৎ তুমি যখন সমগ্র জাতির কথা বোঝাচ্ছ কোনো একটা বাক্যে, সমগ্র জাতি, তখন সমগ্র জাতি বোঝানোর সিস্টেম হলো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি। আর সমগ্র জাতি বোঝাতে তুমি প্লুরাল কমন নাউনের পূর্বে দি কখনোই বসাতে পারো না। তার কারণ প্লুরাল কমন নাউনের পূর্বে দি কখনোই জাতি বোঝায় না। কি বোঝায়? প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসলে নির্দিষ্ট কয়েকজন বালককে বোঝায়। নির্দিষ্ট কয়েকজন বালক, নির্দিষ্ট কয়েকজন বালক। বলতে পারবে ভাই বিষয়টা কেমন, তাই না? মনে করো আমি বললাম যে সাম বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, কিছু বালক মাঠে ফুটবল খেলছে। তারপর তুমি বলতেছো দি বয়েজ রিড ইন দিস স্কুল, তারা এই স্কুলে পড়াশোনা করে। এই যে দি বয়েজ বলে কি বুঝালা? আগের বাক্যে বলা সাম বয়েজকে নির্দেশ করেছো। আগের বাক্যে যে বয়েজের কথা ছিল তাদেরকেই বলেছে। কিছু বালক মাঠে খেলছে, ওই বালকেরা নির্দিষ্ট করে ওই বালকেরা এই স্কুলে পড়ে। এই যে নির্দিষ্ট করে যখন কিছু লোককে নির্দেশ করি, নির্দিষ্ট করে কয়েকজনকে যখন বুঝায়, তখন কিন্তু দি বয়েজে লেখা যায়। আশা করি ক্লিয়ার হয়েছে যে কমন নাউনের কোনটা কোথায় বসে। এ বয় যখন জাতির অনির্দিষ্টভাবে একজন সদস্যকে বোঝায়, ওয়ান বয়ও তাই বোঝায়। তারপরে দি বয় সমগ্র জাতিকে বোঝাতে দি বয় হতে পারে, অথবা নির্দিষ্ট একজনকে বোঝাতেও কিন্তু দি বয় হতে পারে। এখানে বয় কিন্তু আমি একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। এটা বয় না হয়ে কাউ হতে পারে, ক্যাট হতে পারে, যে কোনো কিছুর জন্য কথাটি প্রযোজ্য। বয়েজ হবে কখন? জাতির একটা বেশ বড় সংখ্যক অংশ, তখন আমরা বয়েজ লিখব। আর দি বয়েজ হবে কখন? যখন নির্দিষ্ট কয়েকজনের কথা বলবো তখন। এইবার তুমি আমাকে বলো আমার বই আছে অথবা তাহার বই আছে, এটার ইংরেজি কি হতে পারে? হি হ্যাজ এ বুক, এটা কি হতে পারে? তাহার বই আছে। হি হ্যাজ এ বুক হতে পারে? উত্তর হচ্ছে না। তাহলে হি হ্যাজ দি বুক হতে পারে? উত্তর হলো না। হি হ্যাজ বুকস হতে পারে? হ্যাঁ হতে পারে, এটা বেশ কিছু অঙ্ক। হি হ্যাজ দি বুকস না ভাই, দেখো তুমি বুঝতেই পারতেছো এখানে হওয়ার মতন একটাই কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা হলো বুকস। ক্লিয়ার কিনা? হি হ্যাজ বুকস, তাহার বই আছে, এটা ইংরেজি হলো হি হ্যাজ বুকস। এখানে বুকস বলতে তার কয়টা বই আমার কাছে উল্লেখ নাই, তবে অবশ্যই তার কাছে বেশ কিছু সংখ্যক বই আছে, বই জাতির বেশ কিছু সদস্য আছে। সুতরাং আমি জানি না সংখ্যাটি কত, তবে দি বুক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দি বুক কিন্তু নির্দিষ্ট একটি বইকে বুঝিয়ে ফেলে। আমার বাংলাটি ছিল তাহার বই আছে। সো আশা করি বুঝতেই পারতেছো কিভাবে আমরা ট্রান্সলেশনে এই রুলটা ব্যবহার করে উত্তর সঠিক করতে পারি। একটু আমাকে বলে ফেলো যে বুঝতে পারছো না। তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি, কমন নাউন শেষ করে ফেললাম, আমরা চলে যাব পরবর্তীতে। পরবর্তীটা হলো কালেকটিভ নাউন। আর কোনো জায়গায় না বুঝলে আমাকে বলবা। পরবর্তীটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বাংলা হলো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউনের বাংলা কি? সমষ্টিবাচক বিশেষ্য। অনেক সময় আমরা কমন নাউনের সাথে কালেকটিভ নাউনকে কনফিউজ করে ফেলি, আসলে এটা কি কমন নাউন নাকি এটা কালেকটিভ নাউন, কিসের মধ্যে পড়বে? তো এটা বের করার রাস্তা হলো কালেকটিভ নাউনগুলো এমন একটা নাউন যে নাউনটার ভিতরে সদস্য, এর আবার সদস্য থাকে, সদস্য
কমপক্ষে দুই বা বেশি, 2 বা 2 এর বেশি। এক যেন না হয়, এক হতে পারবে না, সদস্য 2 বা 2 এর বেশি হবে। এখন বলো তো বয়, তুমি বলতে পারো বয় মানে তো অনেক 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 জাতি, কমন না। কিন্তু বয় কি কখনো একজনে হয়, দুইজনেও হয়। একজনও বয়, দুইজনকে বলে দুইজনও বয়, চারজন বলে চারজনও বয়। কিন্তু একজনে হয় বয়, বয় কিন্তু একজনও হতে পারে। কিন্তু দেখো আমি যদি টিম বলি, টিম জিনিসটা কখনো একজনে হয়। একজন হলে হয় প্লেয়ার, একজন হলে হয় খেলোয়াড়, একের বেশি হলে অর্থাৎ 2 থেকে বা 2 এর বেশি, খেলা ভেদে ভ্যারি করে, কখনো এটা দুইজন হয়, কখনো বেশি হয়, তখনই শুধু টিম বলা যায়। আশা করি বুঝতেই পারছো। এবার যদি বলি আমি ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার। ভাই একজনে কি পরিবার হয়? পরিবার হতে গেলে কমপক্ষে কয়জন লাগে? 2 জন লাগে, তাই না? এখন এই দুজন, একটা ছেলে এবং একটা মেয়ে যখন একসাথে থাকা শুরু করে তখন সেটা কিন্তু পরিবার। ভাই একটা ভুল কথা বলে ফেলেছে, তাই না? একসাথে থাকলে তার পরিবার হয় না, ওখানে আবার ডট 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 কিন্তু সিস্টেমও আছে, সিস্টেম মানিয়ে যদি থাকে আর কি, তখন সেটাকে আমরা কি বলি? ফ্যামিলি বলি। এখন কথা হলো ফ্যামিলি কখনো একজনে হয় না ভাই, ফ্যামিলি হতে গেলে কমপক্ষে 2 জন লাগে, কখনো আবার 100, 150, 200 হতে পারে, কারণ অনেক সময় সম্মিলিত পরিবার হয়, সেখানে কাজিনরা সব একসাথে মিললে অনেক বড় পরিবার হতে পারে ভাই। কিন্তু 2 এর নিচে কখনোই ফ্যামিলি কল্পনা করা সম্ভব না। অর্থাৎ টিমের সদস্য যারা, এরা কমপক্ষে 2 জন বা 2 এর বেশি, ফ্যামিলির সদস্য 2 জন বা 2 এর বেশি। এইভাবে আমরা যখন কোনো নাউন পাবো যেটার সদস্য 2 বা 2 এর বেশি হবে, শুধুমাত্র তখনই আমরা সেই নাউনগুলোকে বলবো কালেকটিভ নাউন। এই নাউনের একটি তালিকা তোমরা শীটের ভিতরে পাইবা, একটু কষ্ট করে তালিকাটি মুখস্থ করে নিবা। এই তালিকা মুখস্থ করবে এই কারণে, কার সমষ্টিবাচক বিশেষ্য কোনটা এইটা বোঝার জন্য। যেমন আমি যদি তোমাকে বলি মানুষের ক্ষেত্রে কালেকটিভ নাউন কি হতে পারে? মানুষের ক্ষেত্রে কালেকটিভ নাউন অনেকগুলো হতে পারে, যেমন ক্রাউড হতে পারে একটি কালেকটিভ নাউন মানুষের ক্ষেত্রে। সো এরকম এখন আমি যদি বলি ভাই বলো তো ভেড়ার কালেকটিভ নাউন কি হবে? এক ঝাঁক ভেড়া। এক ঝাঁক ভেড়া কিন্তু কখনো একটা ভেড়ায় হয় না, কমপক্ষে 2 বা 2 এর বেশি লাগবে। এখন এক ঝাঁক ভেড়া ইংরেজি কি? তখন তোমাকে জানতে হবে এই ভেড়ার কালেকটিভ নাউন কোনটা। শিপ মানে ভেড়া আর কি, কালেকটিভ নাউন হলো ফ্লক, FLOCK। আবার এই ফ্লক শব্দটা কিন্তু পাখির ঝাঁককেও বোঝায়, এক ঝাঁক পাখি, এ ফ্লক অফ বার্ডস। সো তোমাকে জানতে হবে কার কালেকটিভ নাউন কোনটা, এটা বোঝার কিছু নাই। এসো ঝাড়া মুখস্থ করি, পরীক্ষার হলে ডেলিভারি করি, সো তখন তুমি এটা পেরে যাবে। সো এখন চলে আসি কালেকটিভ নাউনের রুলগুলো কি। আমি আবারও বলে রাখি, কালেকটিভ নাউনের রুল, তুমি যদি কালেকটিভ নাউনগুলোকে ঠিক মতন আইডেন্টিফাই করতে না পারো তাহলে রুলটি প্রয়োগ করতে পারবে না। আমরা কালেকটিভ নাউনের যে রুল এখন শিখবো, সেম রুল আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আবারও শিখবো। সো তখন তুমি দেখবে যে একই রুল 2 বার পড়ার পরে অটোমেটিক তোমার বিষয়টির ভিতরে ঢুকে যাবে। সো আমরা রুলটি পড়া শুরু করি। দেখো কালেকটিভ নাউনের ক্ষেত্রে, সদস্য হয়তো বা 2 বা 2 এর বেশি, টিম মানে কিন্তু 2 জন বা 2 এর বেশি। সো সেই রুলের ক্ষেত্রে আমি বলবো যে সাধারণভাবে কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার। অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি হয় টিম, অথবা বাক্যের সাবজেক্ট যদি হয় ফ্যামিলি, আমি বলে ভার্বটা হবে ইজ, টিম ইজ। কারণ তুমি জানো যে টিমের কিন্তু বহু বচন হয়, সেটা হলো টিমস। সো এক টিম যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি দেব? ইজ দেব। টিমস যদি হয় ভার্বটা কি দেব? আর দেব। ফ্যামিলি যদি হয় ভার্বটা ইজ দেব। ফ্যামিলিজ যদি হয় ভার্বটা প্লুরাল দেব। সো যে কোনো কালেকটিভ নাউনের ক্ষেত্রে প্রথম কথা হলো এইটা যে সাধারণভাবে কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখন সিঙ্গুলার ফর্মে বসবে ভার্বটা তখন কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসি দ্বিতীয় রুল। দ্বিতীয় রুলটা হলো, এই রুলটাই ইম্পর্টেন্ট বেশি। বাক্যে যদি বিভক্তি বিচ্ছিন্নতা, দ্বিমত অথবা বিভিন্নতা, বিভক্তি মানে কিন্তু বাংলার বিভক্তি না, এরে এরে বিরে ওগুলো না ভাই, বিভক্তি মানে হচ্ছে ডিভাইডেশন। সো বাক্যের মধ্যে যদি বিভক্তি থাকে, বাক্যের মধ্যে যদি বিচ্ছিন্নতা থাকে, বাক্যের মধ্যে যদি দ্বিমত প্রকাশ হয়, বাক্যের মধ্যে যদি বিভিন্নতা, দ্যাট ইজ ভ্যারিয়েশন থাকে বাক্যের ভিতরে, তখন আমি এই জিনিসগুলো বাক্যের অর্থগতভাবে যদি এরকম কিছু পেয়ে যাই, তখন বলবো ভার্বটাকে কিন্তু প্লুরাল দিতে হবে। হিসাবে বুক লিখি, বুক, তখন ভার্বটা নরমালি ইজ হয়। আবার যখন সাবজেক্ট হিসাবে আমি বুকস লিখি
তখন ভার্বটা নরমালি আর হয়। এটা হলো সাধারণ বিষয়। অর্থাৎ সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্ব তখন সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল ভার্ব তখন কিন্তু প্লুরাল। এটা সাধারণ বিষয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু আমি যদি সাবজেক্টের জায়গায় কোন একটি কালেকটিভ নাউন পাই, ধরলাম কালেকটিভ নাউনটা হলো জুরি, সাবজেক্ট দিলাম দি জুরি। এখন এই জুরি যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, ঠিক আছে। যদি বহুবচন হয় অর্থাৎ প্লুরাল হয় জুরিজ, তখন আর হবে। সো এটা সাধারণ নিয়মেই চলছে ভাই, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হলো কোথায়, এই যে জুরি হলো সিঙ্গুলার, এইভাবে সাবজেক্টটি কালেকটিভ নাউন এবং সিঙ্গুলার ফর্মে থাকার পরেও ভার্বটা ইজ হতে পারে, আবার ভার্বটা কিন্তু আরও হতে পারে। এই ঘটনা অন্য কোনো নাউনের ক্ষেত্রে ঘটে না। অর্থাৎ অন্যান্য যে নাউনগুলো আছে সিঙ্গুলার হলে ভার্বটা হবে সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্বটা হবে প্লুরাল। কিন্তু কালেকটিভ নাউন সাবজেক্ট হিসেবে যখন বসবে, সে যখন সিঙ্গুলার ফর্মে থাকবে, তারপরেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে। এখন আমি যদি বলি যে একটা বাক্যের সাবজেক্ট একটা কালেকটিভ নাউন এবং সে সিঙ্গুলার ফর্মে আছে, আমরা বলবো সাধারণভাবে আমি যদি চিন্তা করি তাহলে সাধারণভাবে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, কারণ সে তো সিঙ্গুলার, তাহলে ভার্বটা তো সিঙ্গুলার হবেই হবে সাধারণভাবে। কিন্তু যদি আমি বাক্যের ভিতরে যে বাক্যটার সাবজেক্ট হচ্ছে জুরি সিঙ্গুলার কালেকটিভ নাউন, সেই বাক্যের ভিতরে যদি আমি পাই বিভক্তি, অথবা পাই হচ্ছে বিচ্ছিন্নতা, অথবা পাই হচ্ছে দ্বিমত, অথবা পাই হচ্ছে বিভিন্নতা, যদি এই রকমের কিছু পাই বাক্যের ভিতরে, অর্থগতভাবে আমি পড়ে দেখলাম বাক্যের অর্থটা এমন যে বাক্যের ভিতরে এটা ডিভাইডেশন প্রকাশ করছে। ভাই বিভক্তি কিন্তু বাংলার বিভক্তি না, এটা হলো ডিভাইডেশন, ভাগ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বোঝাচ্ছে। দ্বিমত, দ্বিতীয় মত, অর্থাৎ আমাদের একই রকম মত দিচ্ছে না, ভিন্ন ভিন্ন মত দিচ্ছে, এমনটা বোঝাচ্ছে। অথবা বাক্যের মিনিং বলতেছে যে এখানে ভ্যারিয়েশন আছে, বিভিন্নতা আছে। এই রকমের অর্থগত বিষয় যদি আমি পাই বাক্যের ভিতরে, তখন বলবো সাবজেক্ট যদিও সিঙ্গুলার, কালেকটিভ নাউন সিঙ্গুলার, এর পরেও ভার্বটা কিন্তু আমাকে আর মানে বহু বচনে দিতে হবে। বহু বচন মানে বুঝতেই পারছো, বি ভার্ব হলে হয়তোবা আর হবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলে হয়তোবা ওয়্যার হবে, অথবা মেইন ভার্ব হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হবে, এস বাই এর যুক্ত হবে না। এরকম বিষয়গুলো ঘটবে, যেটা ঘটে আসলে সাবজেক্ট প্লুরাল হলে সেই রকম। সো আমরা বলতে চাই কখন এরকম হবে, আমি আবারও বলি, কখন কালেকটিভ নাউন সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার থাকার পরেও ভার্বটা প্লুরাল হবে। কখন হবে? যখন বাক্যের ভিতরে বিভক্তি, বিচ্ছিন্নতা, দ্বিমত অথবা বিভিন্নতা প্রকাশ করবে তখন। তো এই কথাটুকু বুঝতে পারছো কিনা বলো, আমি একটা एग्जांपल দেব। দ্রুত বলো এই কথাটুকু বুঝতে পেরেছো কিনা। প্রথম বাক্যে দেখো, এখানে ফ্লক শব্দটি একটি কালেকটিভ নাউন, এবং কালেকটিভ নাউন মানে তুমি জানো একটা পাখিতে হয় না, অনেকগুলো পাখি, তাই অফ বার্ডস হলো পাখিদের ঝাঁক। এবার এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, বহুবচন করলে ফ্লকস হয়, এটা সিঙ্গুলার ফ্লক। এখানে আমি ইজ দিচ্ছি, সিঙ্গুলার দিচ্ছি, তার কারণ এই বাক্যের ভিতরে বিভক্তি, বিচ্ছিন্নতা, দ্বিমত অথবা বিভিন্নতা এমন কোনো কিছুর অস্তিত্ব নেই। বরং এখানে পড়ে মনে হচ্ছে এই ঝাঁকটা আসলে একসাথে আকাশে উঠছিল। দেখো, দি ফ্লক অফ বার্ডস, পাখিদের ঝাঁকটি উড়ছে ইন দা স্কাই, আকাশে। পাখিদের ঝাঁকটি আকাশে উড়ছে, তার মানে একটা ঝাঁক একসাথে উড়ছে এমনটা মনে হচ্ছে, ঠিক না? এই বাক্যে এসে দেখো, দি ফ্লক অফ বার্ডস, একই রকম সাবজেক্ট, সাবজেক্ট অংশটা কিন্তু একেবারে সেম। ফ্লকের পরে অফ দিয়ে, কালেকটিভ নাউনের পরে অফ দিয়ে যখন আমি নাউনটা বসাই, এটা বহুবচনে দেওয়া লাগে, তার কারণ বুঝতেই পারতেছো, একটা পাখিতে কিন্তু আসলে ফ্লক হয় না, সেই জন্য। এবার এখানে ভার্বটা কি দিব? এই বাক্যে একটি শব্দ পেলাম স্ক্যাটার্ড। স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এদিক ওদিক চলে যাওয়া, এলোমেলো বিক্ষিপ্তভাবে ছুটে চলা। সো দেখো, পাখির ঝাঁকটি স্ক্যাটার্ড হলো উইথ দ্য গানশট, বন্দুকের গুলির শব্দে। অর্থাৎ বন্দুকের গুলি যখন হলো, পাখির ঝাঁক কিন্তু এখন আর একসাথে নাই, কি হয়েছে? স্ক্যাটার্ড হয়ে গেছে। সো এই যে শব্দটি,
এই শব্দটি কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এখানে বাক্যের ভিতরে বিভক্তি অথবা বিচ্ছিন্নতা প্রকাশ পেয়েছে। তখন আমি বলবো যে এখানে ভার্বটি কিন্তু আর সিঙ্গুলার হবে না, প্রেজেন্ট টেন্সে হলে আর হবে, পাস্ট টেন্সে হলে হয়তো বা ওয়্যার হবে। এই হলো আমাদের বিষয়টা। সে এবার আমাকে বলো যে ভাই এই বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে কিনা, যে কখন ভার্বটা প্লুরাল হচ্ছে, কখন ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। সাবজেক্ট যখন কালেক্টিভ নাউন সিঙ্গুলার ফর্মে থাকে, এর পরেও ভার্বটা কখনো সিঙ্গুলার, ভার্বটা আবার কখনো কি প্লুরাল। সো আমাকে দ্রুত বলো যে ভাই এক্সাম্পলটি বুঝতে পেরেছো কিনা, দ্রুত বলতে হবে, অতি দ্রুত। ওকে, যদি বুঝে ফেলি এইবার আমরা দেখি বিষয়টা। এই যে দ্বিতীয় বাক্যটায় এই বাক্যটায় কি ঘটলো? সাবজেক্ট একটি কালেক্টিভ নাউন সাবজেক্ট, এবং সে কোন ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে। অর্থাৎ তার দুটি বৈশিষ্ট্য, একটা হলো কালেক্টিভ নাউন এবং সে কি সিঙ্গুলার ফর্মে, এবং সে আছে কোথায়? সাবজেক্টের জায়গায়। কিন্তু ভার্বটি হয়েছে কি? প্লুরাল। কেন হলো সেটা জানি। কেন হলো? বাক্যের মধ্যে বিচ্ছিন্নতা বা বিভক্তি প্রকাশ পেয়েছে, সেই জন্য। আমি আবারও বলছি, এই বাক্যের সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার কালেক্টিভ নাউন, সিঙ্গুলার কালেক্টিভ নাউন, ভার্ব কিন্তু কি? প্লুরাল। এই যে অবস্থাটা কোন অবস্থা? সাবজেক্ট কালেক্টিভ নাউন সিঙ্গুলার এবং ভার্বটা হলো প্লুরাল। এই অবস্থাটায় যদি তোমাকে বলা হয় বলো তো ভাই ফ্লক কি, তুমি অবশ্যই বলবা ফ্লক হলো একটি কালেক্টিভ নাউন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ফ্লক এখানে আরো একটি নাম হতে পারে। ফ্লকের আরেকটা নাম হলো নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড। এবং পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন সেন্টেন্সে নাউন অফ মাল্টিটিউড আছে? নিচের কোন সেন্টেন্সে নাউন অফ মাল্টিটিউড আছে? দেখো এই ফ্লক কি নাউন অফ মাল্টিটিউড? না ভাই। তার কারণ সে কালেক্টিভ নাউন সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, সুতরাং সে মাল্টি অ্যাটিটিউড দেখায়নি, সো সে মাল্টিটিউড না। কিন্তু এখানে কালেক্টিভ নাউন সিঙ্গুলার কিন্তু ভার্বটা হয়ে গেল প্লুরাল, তার মানে সে হচ্ছে বহুরূপী, বিভিন্ন রকমের চেহারা দেখাচ্ছে, রমণীদের মতন আর কি, বুঝো না? সো সেই রকম চেহারা দেয়, বহুরূপী চেহারা। এখন একরকম, পরে একরকম, আজকে একরকম, কালকে আরেক রকম, এই যে চেহারা দেখাচ্ছে। সো তখন তার নাম হচ্ছে মাল্টিটিউড, অর্থাৎ বহুরূপী, এবং তখন আমরা তার নাম মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড বলে থাকি। আশা করি তোমরা নাউন অফ মাল্টিটিউড বুঝতে পেরেছো, কারণ পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইভাবে আসে, নিচের কোন সেন্টেন্সে নাউন অফ মাল্টিটিউড আছে। আশা করি ক্লিয়ার সবার কাছে যে এটা এইভাবে বের করতে হবে। ওকে, আমরা এবার আরো একটা ভাগে যাব, সেটা নাম হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো ম্যাটেরিয়াল নাউন। সো সর্বপ্রথম তোমাকে আমি বলবো যে আমাদের এখানে ভুল ভ্রান্তি হয় কিভাবে। ম্যাটেরিয়াল নাউন বাংলা হলো বস্তুবাচক বিশেষ্য। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, বস্তুবাচক বিশেষ্য, এটা বাংলায়। এখন আমি যদি তোমাকে বলি ভাই বলো তো দুই একটা ম্যাটেরিয়াল নাউনের নাম, তুমি কি করবে? তুমি বাংলা ব্যাকরণ অনুযায়ী আশেপাশে দেখা শুরু করবে। হ্যাঁ, সামনে তো অনেক বস্তু দেখা যাচ্ছে, কলম, টিভি, টেবিল, চেয়ার, জামা, কাপড়, যা পাইতেছো বস্তু, সবার নামই বোধ হয় বস্তুবাচক বিশেষ্য। কথাটা ঠিক বাংলা ব্যাকরণের দিক থেকে। বাংলা ব্যাকরণ বলছে যে যাহা বস্তু তাহার নামই হলো বস্তুবাচক বিশেষ্য, বাট ইংরেজি গ্রামার বলছে অন্য কথা। বস্তু হলেই কিন্তু সে বস্তুবাচক বিশেষ্য হয় না, ইংরেজি গ্রামারে তোমাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। তো আমি তোমাকে প্রথমত বলে রাখি, ম্যাটেরিয়াল নাউনকে আমি মনে রাখার জন্য বা তোমরা যাতে ইজিলি চিনতে পারো যে উহা ম্যাটেরিয়াল নাউন, সেজন্য এর বাংলা নাম বস্তুবাচক বিশেষ্য না বলে তুমি যদি বলো উপাদানবাচক বিশেষ্য, তাহলে বিষয়টা তোমার কাছে একটু ক্লিয়ার হবে। উপাদানবাচক একটু ক্লিয়ার হবে। আমি তোমাকে আরো ক্লিয়ার করে দিই। দেখো, ম্যাটেরিয়াল নাউন হতে গেলে নাম্বার 1 যে শর্তটি পূরণ করতে হবে সেটা হলো গণনা করা যাবে না। গণনা করা যাবে না, অর্থাৎ তুমি যদি কখনো কোনো নাউনকে বস্তু না, বস্তুবাচক কোনো নাউনকে তুমি যদি গুণে ফেলো, ইয়েস গুনতে পারছি, সুতরাং তুমি তাকে কোনোভাবে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ফেলতে পারবে না। এখন দেখো, আমি বললাম কলম, এটা বস্তু, বাংলায় কলম বস্তুবাচক বিশেষ্য হলেও ইংরেজিতে পেন কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। এটা কোন নাউন আমি একটু পরে সেখানে যাচ্ছি। একইভাবে তোমার সামনে চেয়ার, টেবিল, জামা, কাপড়, শার্ট, প্যান্ট যা যা দেখতেছো ভাই, গুনতে পেরেছো, ইয়েস, তাহলে এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে না। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটা হবে? আমি কোনটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো? আমি সেটাকেই বলতেছি উপাদান বাচক বিশেষ্য, অর্থাৎ যেটা উপাদান সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। ধরো কলম আমার হাতে, এটার
উপাদানটা কি, ওটাই ম্যাটেরিয়াল নাউন। তোমার সামনে টেবিল, এটার উপাদান কি, মানে এটা কি দিয়ে তৈরি, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। তবে এইভাবে গড়পড়তা এই কথাগুলো বলা যাবে না, আমাকে একটি কথা মনে রাখতে হবে। সর্বপ্রথম দেখো, তুমি বলবো, মনে করো, আমি দ্বিতীয় কথায় লিখি, মনে করো তুমি একটা বস্তু দেখতে পাচ্ছ, ইয়েস ওটা একটা বস্তু তোমার সামনে আছে, ধরো টেবিল একটা বস্তু, তোমার সামনে আছে বই একটা বস্তু, খাতা একটা বস্তু, ওকে সমস্যা নেই, এটা একটা বস্তু। তুমি দেখো যে এই বস্তুটার উপাদান কি, চেনা যায় কিনা, অর্থাৎ বস্তুর উপাদান তুমি দেখে চিনতে পারছো কিনা। এমন না যে সব উপাদান চিনতে হবে, একটা উপাদান চিনতে পারলেই হয়েছে। ধরো আমি যদি এই কলমটার কথা চিন্তা করি, এখানে হয়তো অনেক উপাদান আছে, বাট আমি দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে একটা উপাদান আছে, এটা হলো অ্যালুমিনিয়াম উপাদান আছে। সো আমি উপাদানটা চিনে ফেললাম। তুমি ফ্যানের দিকে তাকাও, উপাদান বুঝতে পারছো এটা উপাদান কিছু একটা, লোহা বা অ্যালুমিনিয়াম কিছু একটা। তোমার সামনে টেবিলের দিকে তাকাও, বুঝে ফেলেছো উপাদান একটা কিছু আছে, সেটা হলো এইটা, কাঠ আছে। সো এই যে উপাদান যখন তুমি চিনে ফেলতেছো, অবশ্যই মনে রাখবা তোমার নলেজ থেকে না, দেখে চিনতেছো, ইয়েস এটা কাঠ, এটা হতে পারে একটা হচ্ছে প্লাস্টিক অথবা হচ্ছে অ্যালুমিনিয়াম, হতে পারে একটা লোহা বা অ্যালুমিনিয়াম। তুমি উপাদানটাকে আইডেন্টিফাই করে ফেলছো। যদি এরকমের উপাদানকে চেনা যায়, উপাদানকে যদি চেনা যায়, তখন মনে রাখতে হবে যে এই যে উপাদানটাকে চিনলাম, এই উপাদানটাই হলো আমাদের কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। উপাদানটা হবে কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, সকল ম্যাটেরিয়াল নাউনই আনকাউন্টেবল নাউন। ওকে, সো যেটা বলছিলাম উপাদান চেনা যায়। এখন মনে করো কাগজের কথা, তোমার হাতের সামনে খাতার মধ্যে কাগজ আছে। এবার কাগজ মানে পেপার, ভাই এটা কি দিয়ে তৈরি? তুমি যদি জ্ঞান থেকে বলো, ইয়েস আমি জানি এটা কাঠ দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে নল খাগড়া দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে আখের ছোবড়া দিয়ে তৈরি হয়, এভাবে আমাদের কাঠ তৈরি হয়। কিন্তু দেখো দূর থেকে তুমি যদি না জানো এটা কিসের তৈরি, কাগজ দেখে তুমি কি বুঝতে পারবে এটার উপাদানটা কি? ভাই পারবে না। অর্থাৎ যখন উপাদান চেনা যায় না, এটা চেনা যায়, আর যখন যায় না, উপাদান তুমি চিনতেই পারছো না দেখে, তখন মনে রাখবা যেটা উপাদান চিনতে পারছো না, সেটার উপাদানগুলো যদি তুমি জানো, ওটা ম্যাটেরিয়াল। এবং ওই যে বস্তুটা যেটার উপাদান চিনতে পারছো না, ওই বস্তুটা হলো ম্যাটেরিয়াল। কিন্তু যখন তুমি উপাদান চিনে ফেলছো, তখন উপাদানটা ম্যাটেরিয়াল, আর ওই যে বস্তু, বস্তুটা কিন্তু আমাদের কমন নাউন হয়ে যায়। দেখো কথাটা ধরতে পেরেছো কিনা, তুমি তোমার মতো করে গুছিয়ে খাতায় লিখবা। আমার কথাটা ধরতে পেরেছো কিনা এটা আমাকে একটু বলো, দ্রুত বলো। ধরা গেছে, ইয়েস ধরা গেছে, না ধরা গেলে বলো ভাই ধরতে পারি নাই। তোমার সামনে টেবিল আছে, তুমি দূর থেকে দেখেই ধরে নেবা তুমি জানো না এটা কি দিয়ে তৈরি, তো দেখে তুমি আইডিয়া করতে পারছো যে হ্যাঁ এটা কাঠের তৈরি অথবা এটা লোহার তৈরি, দেখে আইডিয়া করে ফেলেছো। একটা বা দুইটা উপাদান আইডিয়া করে ফেলতে পারলেই তুমি বুঝবে যে হ্যাঁ দেখেই বুঝতে পারছো এটার উপাদান সম্ভবত এইটা, ইয়েস আসলে ওইটা। তখন তুমি ঘোষণা করবা জিনিসটা যেটার উপাদান চিনে ফেললা, জিনিসটা কমন নাউন, আর ওই উপাদানটা হলো ম্যাটেরিয়াল নাউন। আর যদি উপাদান চিনতে না পারো, তখন তুমি বলবা যে উপাদান চেনা যাচ্ছে না, তাহলে আমি বলবো যে এইটা হলো, বস্তুটা হলো ম্যাটেরিয়াল নাউন, আর উপাদানগুলো তুমি যদি এমনিতেই জানো, ওরাও হচ্ছে কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, দ্রুত আমাকে দেখাও, আশপাশে বা তাকাও, তাকায় তুমি দেখো, ধরো তোমাকে আমি যদি বলি জামা, শার্ট, এটা কি নাউন? তুমি হয়তো ক্ষেত্রে বই ফেলতে পারো ম্যাটেরিয়াল নাউন, বাট তুমি দেখো শার্ট কিন্তু গোনা যায়, অর্থাৎ এটা গুনে ফেলে, আমার এটা ম্যাটেরিয়াল হচ্ছে না। এখন তাহলে দেখতে হবে এর উপাদান কি, তুমি দূর থেকে দেখে বুঝতে পারবা শার্ট কি দিয়ে তৈরি হয়, সুতা দিয়ে তৈরি, এর উপাদান হলো সুতা, অন্য কিছু দিয়ে তো তৈরি হয় না ভাই শার্ট, তাই না, সুতা। তাহলে তুমি বুঝে ফেলেছো, উপাদান চিনে ফেলেছো। তাহলে আমি যদি তোমাকে বলি ভাই বলো তো কটন কোন নাউন, তুমি বলবা যে ভাই এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কারণ জামা তার উপাদান হলো শার্ট, চিনে ফেলেছি। তাহলে শার্ট কোন নাউন, তুমি বলবো ভাই শার্ট হলো একটা কমন নাউন। আশা করি বুঝতে পারছো আর কি, উপাদানগুলো আনকাউন্টেবল হয়। মনে রাখবা কোনো জিনিস তৈরি হয়, এই তৈরি হওয়ার যে উপাদান আমরা যেটাকে বলি বিল্ডিং ম্যাটেরিয়াল, যে কোনো কিছু তৈরি হয় যে উপাদানটা দিয়ে, ওই তৈরির উপাদানটাকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, তৈরির উপাদান সেটা। সো এরপরে তোমরা নিজের আশপাশে তাকাও, তোমার আশপাশে তাকাও, তাকাই দেখো যে পাওয়া যায় কিনা। মনে করো তুমি যদি তাকাও উইন্ডোর দিকে, জানালা, তাহলে জানালা কি দিয়ে তৈরি, তাকাই দেখতে পাচ্ছ হ্যাঁ জানালার মধ্যে কাঁচ আছে, লোহা আছে, দেখে ফেললা। তাহলে উইন্ডো শব্দটি কি নাউন, কমন নাউন। আর এই যে লোহা অথবা কাঁচ, এগুলো কি নাউন, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। সো আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। ঠিক আছে, এবার বলি ম্যাটেরিয়াল নাউনের কোনো রুল আমরা পড়বো না, যেহেতু এটা গণনা করা যাচ্ছে না, তার মানে এটা আনকাউন্টেবলের রুলের সাথে মিলে যাবে। তাই আমরা আনকাউন্টেবল নাউনের যত রুল সবগুলো ম্যাটেরিয়াল নাউনের ভিতরে অ্যাপ্লাই করব। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে আমরা কোনো রুল শিখছি না, বিকজ এটা আনকাউন্টেবল নাউনের রুল এখানে প্রযোজ্য। এরপরে যেটা সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়েও বিস্তারিত কোনো কথা বলবো না, তার কারণ আমি তোমাকে আগেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কিন্তু আসলে আনকাউন্টেবল নাউন। তবে এখানে ছোট্ট করে একটু বলে রাখি
যে অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা আমরা বলি গুণবাচক বিশেষ্য, কিন্তু আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু গুণ প্রকাশ করে বিষয়টা এমন না, সে দোষও প্রকাশ করতে পারে। আবার দোষ এবং গুণ দুইটা ছাড়াই অন্য অনেক কিছুই প্রকাশ করে, যেগুলো আসলে আমরা ছুঁয়ে দেখতে পারি না, ঘ্রাণ নিতে পারি না, চোখে দেখতে পারি না, শুধু আমাদের উপলব্ধির ভিতরে থাকে এটা ওই জিনিসটা। সো সেই জিনিসগুলো আসলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাই অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা আমি কিন্তু বলেছিলাম কি, বিমূর্ত ধারণা। সো সেই ক্ষেত্রে আমরা বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবাই আনকাউন্টেবল নাউন এবং এদেরকে গণনা করা যাবে না। তাই আনকাউন্টেবল নাউনের সকল রুল অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য প্রযোজ্য। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।